অংশ বই থেকে যারা এই ক্লাসটা না দেখিয়ে পড়তে যাবা, তুমি মোটামুটি হচ্ছে পাবনাতে একটা বুকিং দিয়ে রাখতে পারো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আসলে কি বা ডিএনএ প্রোফাইলিং আসলে কি, নিশ্চয়ই এই খণ্ডের মাঝে যে সিকোয়েন্স এবং এই খণ্ডের মাঝে যে সিকোয়েন্স সেটা কি হবে, আইডেন্টিক্যাল হবে না, একই রকম হবে না, একই রকম হবে, কারণ ফুল ডিএনএ তো আসলে সেম। এগারোস জেল ইলেকট্রোফোরেসিস, এটা হচ্ছে জেল, ঠিক আছে। আমি এই জিনিসটাকে অনেকটা সুইমিং পুলের সাথে হচ্ছে তুলনা করছি। আমার কিন্তু অনার্স লেভেলে এগুলো নিয়ে পড়াশোনা ছিল, এগুলোই আমি লেভে কাজ করতাম। আমরা যে নমুনা পাইছি সেই নমুনার সাথে সাসপেক্ট 3 এর যে প্রোফাইল, সেই প্রোফাইল 100% ম্যাচ করে গেছে। সুতরাং এই ক্ষেত্রে আসলে কে অপরাধী? আসল অপরাধী হচ্ছে সাসপেক্ট 3। মেইন যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল হচ্ছে এটা, যেটা আমাদের বইতে উল্লেখ নেই। আসসালামু আলাইকুম ভাইয়া, পরে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা এমন কিছু টপিক আলোচনা করব 5 নাম্বার ক্লাসে, যে টপিকগুলা তুমি যদি জাস্ট হচ্ছে বই পড়তে যাও, বই পড়ে বোঝাটা তোমার জন্য আসলেই কষ্টকর হবে। আমি আজকে চেষ্টা করব কিছু পরিমাণ 3D অ্যানিমেশন দেখাইতে, যেই অ্যানিমেশনের সাথে আজকের ক্লাসের বর্ণনাটা তুমি যদি হচ্ছে ভালো করে ফলো করতে পারো এবং সাথে সাথে যদি নোট করতে পারো, তাহলে ডেফিনেটলি দেখবা যে আজকের ক্লাসটা করার পর তুমি যখন হচ্ছে বই পড়তে গেছো একদম সব কিছু সহজ হয়ে গেছে। ডিএনএ টেস্ট, আচ্ছা ডিএনএ টেস্টের কথা কিন্তু আমরা সিআইডি কিংবা ক্রাইম পেট্রোলের মতো যেই তোমার সিরিজগুলো আছে সেগুলো যারা দেখি, ঠিক আছে, তারা কিন্তু ডিএনএ টেস্টের সাথে পরিচিত সবাই, ঠিক না? ডিএনএ টেস্ট মানে কি? ডিএনএ টেস্ট মানে হচ্ছে কোনো একটা জায়গায় যদি একটা দুর্ঘটনা ঘটে কিংবা কোনো একটা অপরাধ সংঘটিত হয়, তাহলে আসলে অপরাধটা কে করছিল, ওই যে বলে যে পাতা লাগাও, পাতা লাগানোর জন্য হচ্ছে একটা টেস্ট, সেই জিনিসটার নাম হচ্ছে ডিএনএ টেস্ট। আচ্ছা ডিএনএ টেস্টের মেইন কথাটা কি? মেইন কথা হচ্ছে মনে রাখবা যে একজন নির্দিষ্ট ব্যক্তির, এটা খাতার মাঝে একটু, ঠিক আছে, মেইন কথা আকারে লিখে রাখতে পারো। আমি এরকমভাবে নোট করতাম, বায়োলজিতে নোট করাটা শিখতে হবে। মেইন কথা, ঠিক আছে, মেইন কথা বা মূল কথা, এগুলো কিন্তু আবার পরীক্ষার খাতায় লেখা যাবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা নিজেরা বোঝার জন্য, নিজেরা যখন পরীক্ষার আগের রাতে এই নোট খাতা রিভিশন দিতে যাব, তখন আমরা নিজেরা যাতে বুঝি তার জন্য হচ্ছে আমরা লিখে রাখতেছি, ঠিক আছে। কারণ বইতে তো সব কথা লেখা আছে, বই তো আমরা পড়বই, পাশাপাশি আমরা যাতে নিজেরা বুঝতে পারি তার জন্য কিন্তু মেইন কথা আকারে এগুলো লিখে রাখতে পারো। আমরা কি বলবো যে একজন নির্দিষ্ট ব্যক্তি, সে হইতে পারে পুরুষ কিংবা মহিলা, দেহের সকল কোষের ডিএনএ সেম কিংবা একই, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে মূল কথা। এরপর বাকি যত কথা আছে সব কিছু অ্যাড করা হবে, বা হচ্ছে আমরা অ্যানিমেশনটা দেখলে বাকি সব ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। একজন ব্যক্তির যত ডিএনএ আছে বডির মাঝে সকল ডিএনএ আসলে সেম। তাহলে একটু সিম্পলি চিন্তা করো যে ভাইয়ার যদি চুলের একটা কোষ নেওয়া হয়, সেখানে কি পাবো আমরা? যে ধরনের ডিএনএ পাবো। আমার পায়ের পাতা থেকে যদি হচ্ছে কোনো একটা কোষ নেওয়া হয়, সেই কোষের মাঝেও যে ডিএনএ থাকবে সেই ডিএনএ কি হবে? সেম হবে, সেই ডিএনএ সেম হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কথা, যে আমার শরীরে যতগুলো কোষ আছে সকল কোষের ভিতরে যত নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আছে সকল ডিএনএ আসলে একই রকম, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তাহলে একটু সিম্পলি চিন্তা করো যে আমরা মেইন প্রসেসটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। অধৈর্য হইও না, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ মজা পাবো আজকে ক্লাসে। অ্যানিমেশনটা অসাধারণ, আমি সুন্দর করে বেস্ট রিসোর্সই তোমাদের জন্য রেডি করছি, ঠিক আছে। বেস্টভাবে পড়াইতে গেলে একটু সময় লাগে, সো তোমাদেরকে ওই সময়টা আমাকে দিতে হবে, ওকে। আচ্ছা ধরো কথার কথা, কোনো একটা জায়গায় একটা অপরাধ সংঘটিত হয়েছে, ঠিক আছে, একটা মার্ডার হয়েছে ধরো কথার কথা। সো মার্ডার হইলে সেখানে ধরো যাকে মারা হয়েছে তার রক্ত পাওয়া গেছে, পাশাপাশি যে কিনা খুন করছিল সে ধরো ওখান থেকে পালাইতে গেছে, তার রক্ত সেখানে পড়ে রয়েছে, ঠিক আছে, তার রক্ত সেখানে পড়ে রয়েছে। সো খুনির রক্ত বা খুনির রক্তের একটা স্যাম্পলও কিন্তু আমরা সেখানে পাইলাম। যে কিনা খুনটা করছে তার রক্তের মাঝে যেই ডিএনএ থাকবে, তার শরীরের অন্য যে কোনো অংশের যত কুষ্ঠুষ আছে সেই কুশের মাঝে যত ডিএনএ আছে সকল ডিএনএ সেম হবে না, সকল ডিএনএ কিন্তু সেম হবে। আমরা মনে রাখবো যে যেহেতু একই ব্যক্তির, এটা হচ্ছে একটা ডিএনএ, এটা হচ্ছে আরেকটা ডিএনএ, এবং একটা নির্দিষ্ট ব্যক্তির দেহের সকল ডিএনএ আসলে সেম, সুতরাং এই ডিএনএ এবং এই ডিএনএ সেম হওয়ার কথা না, এই ডিএনএ এবং এই ডিএনএ কিন্তু সেম হওয়ার কথা। সেম হইলে আমরা যদি ফুল ডিএনএকে মিলাইতে যাই, আচ্ছা এই ডিএনএ তো আমরা পাইলাম, এই ডিএনএর সাথে এটা ম্যাচ করতে যাই, তাহলে আমাদের মোটামুটি কয়েক শতাব্দী লেগে যাবে, ঠিক আছে। কারণ আমাদের প্রত্যেকটা ডিএনএর মাঝে এত লাখ কোটি কোটি লক্ষ এত বেশি পরিমাণে হচ্ছে বেস পেয়ার কিংবা নাইট্রোজেন বেসের সিকোয়েন্স আছে, এত বড় আমাদের ডিএনএ, যে আমরা যদি ম্যাচ করতে যাই আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। সো বিজ্ঞানীরা যে জিনিসটা বাইর করছেন যে এটা এবং এটা যদি সেম হয়, তাহলে তাদের নির্দিষ্ট একই লোকেশন আমরা যদি কেটে ফেলি, তাহলে বুঝতে পারতেছো একই লোকেশন আমরা কাটলে
নিশ্চয়ই এই খণ্ডের মাঝে যে সিকোয়েন্স এবং এই খণ্ডের মাঝে যে সিকোয়েন্স সেটা কি হবে? আইডেন্টিক্যাল হবে না, একই রকম হবে না? একই রকম হবে, কারণ ফুল ডিএনএ তো আসলে সেম। সুতরাং এই অংশ এবং এই অংশ তারা কিন্তু একই রকম হবে। এবং বুঝতে পারতেছো এই অংশের সাথে এই অংশটা ম্যাচ করবে না, কারণ কি? কারণ এটা আসছে হচ্ছে অন্য আরেকজন ব্যক্তি থেকে, এটা আসছে অন্য আরেকজন ব্যক্তি থেকে। বুঝতে পারছো ঘটনা কি? সো এই জন্য আসলে ডিএনএ টেস্টের ক্ষেত্রে যে জিনিসটা করা হয় যে একটা এনজাইম ইউজ করা হয়। এটা কি ইউজ করা হয়? এনজাইম ইউজ করা হয়। সেই এনজাইমটার নাম কি? মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। রেস্ট্রিকশন এনজাইম। যারা কিনা ফিউচারে ধরো ভাইয়ার মতো ফার্মাসিস্ট কিংবা বায়োলজি রিলেটেড কোনো একটা সাবজেক্টে পড়বা, এই এনজাইম তোমার মানে সঙ্গী সাথী হয়ে যাবে, ঠিক আছে? রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম জিনিসটা কি? রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে অনেকটা কাঁচের মতো কাজ করে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় আণবিক কাঁচি, ঠিক আছে? তাকে বলা হয়, এটাও লিখে রাখতে পারো, রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় আণবিক কাঁচি, ঠিক আছে? বা মলিকুলার সিজার। সিজার মানে হচ্ছে কাঁচি, সো আণবিক কাঁচি। ওকে, সীমাবদ্ধ এনজাইম তোমাদের বইয়ের দেখো মানে এমন বাজে বাংলা ইউজ করা হয়েছে, এই বাজে বাংলা শুনলে মানে যে কেউ হচ্ছে পালাই দিতে বাধ্য। সীমাবদ্ধ এনজাইম, এটা দ্বারা আসলে কি বোঝাবে? সীমাবদ্ধ এনজাইম না বলে রেস্ট্রিকশন এনজাইম বলে বেটার হইতো না? রেস্ট্রিকশন এনজাইম কিন্তু সুন্দর। সো দেখো, রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এমন একটা এনজাইম যে এনজাইম অনেকটা কিসের মতো কাজ করতে পারে? আণবিক কাঁচের মতো কাজ করতে পারে। কাঁচের মতো কাজ করতে পারলে কি করবে? সে কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা বরাবর ডিএনএকে কেটে ফেলতে পারবে। সে একটা নির্দিষ্ট জায়গা বরাবর ডিএনএকে কেটে ফেলতে পারবে। সো ধরো কথার কথা, এই হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম, এই হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম সাহেব, ঠিক আছে? কথার কথা ধরে নাও এটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম সাহেব, যাকে আমরা যদি নিয়ে এই প্রত্যেকটা ডিএনএর সাথে হচ্ছে লাগাই দিই, তাহলে যে জিনিসটা হবে, সে এই ডিএনএকেও এই বরাবর কাটবে, এই ডিএনএকেও এই বরাবর কাটবে, এই ডিএনএকেও এই বরাবর কাটবে, সেমলি এখানেও কাটবে, এখানে কাটবে, এখানে কাটবে। ফলে আমাদের কিন্তু আর সম্পূর্ণ ডিএনএ অ্যানালাইসিস করতে হবে না। আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট হচ্ছে এই খণ্ডগুলা তোমার হচ্ছে মিলাই দেখতে হবে, এই খণ্ডগুলো মিলাই দেখতে হবে, ঠিক আছে? যে এই খণ্ডের সাথে এই খণ্ড মিলতেছে কিনা, বা এই খণ্ডের সাথে এই খণ্ড মিলতেছে কিনা। এখন ঝামেলা সেটা না, ঝামেলা হচ্ছে অন্য জায়গায়, ঝামেলা অন্য জায়গায় যে এতটুকু যে খণ্ড, এই খণ্ডের মাঝেও আসলে এত বেশি পরিমাণে নিউক্লিওটাইডের সিকোয়েন্স যে এটার সাথে আমরা যদি মিলাইতে যাই আমাদের অবস্থা কাইল হয়ে যাবে, আমাদের অবস্থা কাইল হয়ে যাবে। সো এই কাজ ম্যানুয়ালি করতে গেলে বুঝতে পারছো খুবই কষ্ট হয়ে যাবে। সো বিজ্ঞানীরা তো এত কষ্ট করতে চান না, তারা চান আমাদের লাইফকে সহজ করতে। সো তারা যেই জিনিসটা করলেন সেটা হচ্ছে এই যে খণ্ডগুলো আছে, সেই খণ্ডগুলোকে তারা হচ্ছে দৌড় প্রতিযোগিতায় নামাই দিলেন, ঠিক আছে? তোমাদেরকে মানে অন্য কেউ যদি হচ্ছে এই ভিডিও দেখে যে ভাই আপনি যে ভাষা ইউজ করছেন এটা কি বললেন আপনি, কিন্তু এইভাবে বুঝাইলে তোমরা বুঝবা। সো এই জন্য হচ্ছে আমি কিন্তু ওইরকম ভাষাতেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো, ধরো কথার কথা আমরা এটা কেটে নেওয়ার পরে এই অংশটা এতটুকু হয়েছে, কথার কথা ধরো ধরে নেওয়া যাক, ঠিক আছে? আমরা ম্যাথ করার ক্ষেত্রে অনেক কিছু ধরি না, সো সেমলি হচ্ছে আমরা এখানেও কিছু ধরে নিই। সো ধরো এই খণ্ডটা আসলো, যেহেতু এটা সেম সুতরাং এখান থেকে এই খণ্ডটাই আসবে, এবং ধরো কথার কথা এখান থেকে আরেকটা খণ্ড আসলো এটা, ঠিক আছে? এবং এটাকে আমরা অন্য আরেকটা কালার দিয়ে ইন্ডিকেট করে দিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন এই যে ডিএনএর কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? ডিএনএ কিন্তু একটা মালা, ডিএনএ কিন্তু একটা মালা, ঠিক আছে? ডিএনএ সম্পর্কে আমরা কিন্তু এগুলো পড়ছি। দেখো আমি তোমাদের একদম বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। এই অংশ বই থেকে যারা এই ক্লাসটা না দেখে পড়তে যাবা, তুমি মোটামুটি হচ্ছে পাবনাতে একটা বুকিং দিয়ে রাখতে পারো, ঠিক আছে? পাবনাতে নিজের জন্য একটা বুকিং দিয়ে রাখতে পারো, পাগল হয়ে যাবা। আচ্ছা, ধরো আমরা যে জিনিসটা বলতেছি যে এটা যেহেতু ডিএনএর খণ্ড, ডিএনএ মানে হচ্ছে আসলে মালা। কিসের মালা বা কিসের পলিমার? সে হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, সে হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। এই কথাগুলো কিন্তু গত ক্লাসগুলোতে বারবার বারবার বলছি যে ডিএনএ মানেই হচ্ছে আসলে নিউক্লিওটাইডের মালা, একটার পর একটা নিউক্লিওটাইড পরস্পর জোড়া লেগে লেগে আলটিমেটলি ফুল মালাটা তৈরি হয়েছে। সো এটা একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স, এটা একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স, এরকমভাবে দুইটা মালা আছে ফুল ডিএনএটার ভিতরে, ঠিক আছে? সো এই নিউক্লিওটাইড আবার কি দ্বারা গঠিত? একটু সিম্পলি চিন্তা করো, নিউক্লিওটাইড কিন্তু আবার তিনটা জিনিস দ্বারা গঠিত। একটা ছিল পেন্টোজ সুগার, একটা ছিল পেন্টোজ সুগার, দুই নাম্বার কি ছিল? দুই নাম্বার ছিল হচ্ছে নাইট্রোজানাস ক্ষার, এবং তিন নাম্বার কি ছিল? তিন নাম্বার ছিল ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট। আচ্ছা, আমাদের মেইন ফোকাসের বস্তু হচ্ছে লাস্টের যে উপাদানটা, সেটা লাস্টের উপাদান নাম কি তার?
নাম ছিল তার গুলবাহার না, তার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। তার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। আচ্ছা, ফসফরিক অ্যাসিডের ভিতরে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে ফসফেট আয়ন। ফসফেট আয়ন এরকম ভেঙে ভেঙে বেসিক তোমাকে কেউ বোঝাবে না রে ভাই, খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, মজা পাবা ইনশাল্লাহ। ফসফরিক অ্যাসিডের ভিতরে কি আছে? ফসফেট আয়ন আছে। ফসফেট আয়নটা কি? নেগেটিভ। ফসফেট আয়নটা কি? নেগেটিভ। ঠিক আছে, ফসফেট আয়নটা কীরকম? সেটা হচ্ছে নেগেটিভ। দেখো 3 মানে কি? নেগেটিভ। সো যেহেতু আমাদের ডিএনএ হচ্ছে এরকম অসংখ্য নিউক্লিওটাইডের সিকোয়েন্স, অসংখ্য পুঁতি দ্বারা গঠিত, এবং সে প্রত্যেকটা পুঁতির মাঝে কি আছে? প্রত্যেকটা পুঁতির মাঝে এরকম ফসফরিক অ্যাসিড আছে। সো প্রত্যেকটা পুঁতির মাঝে কি আছে? ফসফেট আয়নটা আছে না? ফসফেট আয়নটা থাকা মানে কি? ফসফেট আয়নটা থাকা মানে হচ্ছে ডিএনএ আসলে নেগেটিভলি চার্জড। ডিএনএ আসলে কি? নেগেটিভলি চার্জড। ডিএনএ আসলে হচ্ছে নেগেটিভলি চার্জড। সো ডিএনএ যদি নেগেটিভলি চার্জড হয় বা ঋণাত্মকভাবে তোমার হচ্ছে এর ভিতরে থাকে, চার্জ থাকে, তাহলে সে নিশ্চয়ই পজিটিভ কোনো কিছুর প্রতি আকৃষ্ট হবে। ঠিক আছে, নেগেটিভ তো সবসময় পজিটিভের প্রতি আকৃষ্ট হয় না, তাই তো কথা। সো ডিএনএ কি? ডিএনএ হচ্ছে আসলে নেগেটিভলি চার্জ। ডিএনএ নেগেটিভলি চার্জ, তাহলে পজিটিভ কোনো কিছুর প্রতি কিন্তু তার একটা আকর্ষণ থাকবে। তার মানে আমরা কিন্তু বুঝতেছি যে আমরা যদি এদেরকে পজিটিভ কোনো কিছুর দিকে হচ্ছে দৌড় করাই, তাহলে সেই দিকে সে কিন্তু দৌড় দিবে। এই ডিএনএ সাহেবের খণ্ড এটাও দৌড় দিবে, এটাও দৌড় দিবে, ঠিক না? কমন সেন্স খাটায় বলো, এটা ঠিক কিনা বলো? এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি, এটা কিন্তু কমন সেন্স খাটালেই আমরা ইজিলি বুঝতে পারতেছি। সো ওই কাজটাই করা হয় যে প্রসেসটার মাধ্যমে, সেটাকেই বলা হয় ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, ইলেকট্রোফোরেসিস। ভাইয়া এই জিনিসগুলো তোমাদেরকে আশা করি হচ্ছে তোমরা সহজে বুঝতে পারতেছো। এত সুন্দর করে বোঝাইতে পারার কারণ হচ্ছে আমার কিন্তু অনার্স লেভেলে এগুলো নিয়েই পড়াশোনা ছিল, এগুলাই আমি লেভে কাজ করতাম, ঠিক আছে। সো যে কারণে এগুলো আমার কাছে মোটামুটি চিন্তা করতে পারো যে দৈনন্দিন যে কাজকর্ম করতাম সেগুলোই তোমাদেরকে বোঝাচ্ছি, সেজন্য ইজিলি বোঝাইতে পারতেছি। সিস, মনে রাখবা বায়োলজিতে কোনো একটা কিছু লাস্টে যদি সিস থাকে, সিস মানে হচ্ছে আসলে প্রসেস বা প্রক্রিয়া। কিরকম প্রক্রিয়া? ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রো মানে কি? ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিসিটি বা ইলেকট্রনও চিন্তা করতে পারো। ইলেকট্রনের প্রবাহ আসলে বিদ্যুৎ প্রবাহ, একই কথা, ঠিক আছে। সো ইলেকট্রিসিটি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু বুঝতেছি ইলেকট্রোফোরেসিস আসলে জিনিসটা কি হবে। ইলেকট্রোফোরেসিস হবে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়াতে আমরা কারেন্ট প্রবাহ করব বা তড়িৎ প্রবাহ করব। তড়িৎ প্রবাহের কারণে দেখা যাবে যে কোনো একটা বিপরীত আধান বা বিপরীত চার্জ বিশিষ্ট কোনো একটা বস্তু সে হচ্ছে ওই ইলেকট্রিসিটির দিকে দৌড় দিচ্ছে, ঠিক আছে। সো দেখো, আমরা যদি হচ্ছে এই জায়গা বরাবর পজিটিভ একটা চার্জ দিয়ে দিই, পজিটিভ চার্জ আমরা যদি দিয়ে দিই, এবং এখানে আমরা যদি হচ্ছে কি রাখি, এখানে যদি আমরা ডিএনএর খণ্ডগুলোকে রাখি, তাহলে ডিএনএ জিনিসটা কি? ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জ। এবার আমরা যদি কারেন্টের প্রবাহ সৃষ্টি করি, তাহলে এই যে নেগেটিভলি চার্জ ডিএনএর খণ্ডগুলা, সেগুলো কি করবে? সেগুলা এখান থেকে হচ্ছে দৌড় দিবে না, এখান থেকে কিন্তু তারা দৌড় দিবে। তাদের মাঝে যত বেশি তোমার হচ্ছে দৈর্ঘ্য, মনে রাখবা একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্সের আমরা এখানে কি অনেকগুলো খণ্ড করে ফেলছিলাম না? দেখো তো, এখানে কিন্তু আমরা ডিএনএর অনেকগুলো খণ্ড করে ফেলছিলাম। সো কোনো খণ্ড এরকম হইতে পারে বেশি বড় আকৃতির, কোনো খণ্ড ছোট আকৃতির। তাহলে আমাকে একটু বলো তো, যে কিনা হচ্ছে মোটা মানুষ, সে কি বেশি দৌড়াইতে পারবে, নাকি যে চিকন চাকন সে বেশি দৌড়াইতে পারবে? আনসার হচ্ছে যে চিকন চাকন সে বেশি দৌড়াইতে পারবে। সুতরাং যেই নিউক্লিওটাইড বা যেই তোমার ডিএনএ খণ্ডর আকৃতি লম্বা, সে কম দৌড়াইতে পারবে, আর যার আকৃতি হচ্ছে ছোট সে বেশি দৌড়াইতে পারবে, ঠিক আছে। সে ধরো কথার কথা এখানে বেশি দৌড়াইতে পারবে। সো এখানে তো আমরা একটা খণ্ড উপরে দেখাইলাম, বাট একটা খণ্ড না, এখানে আসলে অনেকগুলো খণ্ড থাকে, ডিএনএর অনেকগুলো খণ্ড থাকে, এবং সেই খণ্ডগুলা কারেন্টের দিকে যাইতে শুরু করে। এখন কে কতটুকু যাবে সেটা ডিপেন্ড করতেছে তার সাইজের উপরে। তার সাইজ যদি অনেক বড় হয় তাহলে সে পিছায় থাকবে, আর তার সাইজ যদি হচ্ছে চিকন চাকন হয়, তখন এই চিকন আলি অনেক বেশি আকারে সামনে চলে যাবে, ঠিক আছে, ধরো এটা এরকম, ঠিক আছে। এরকমভাবে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, কারণ সে ছিল আমাদের নিরপরাধ ব্যক্তি। তার যে ডিএনএ, সেই ডিএনএ
একইভাবে হচ্ছে এতটুকু যাবে, এতটুকু যাবে, এতটুকু যাবে। ঠিক আছে? এখন আমরা হচ্ছে এই যে জিনিসটা, সেই জিনিসটাকে আমরা একটা নাইট্রোসেলুলোজ কাপড় দিয়ে হচ্ছে এটা ছাপ নেওয়াবো। এটা হচ্ছে নাইট্রোসেলুলোজ কাপড় দিয়ে এটার একটা ছাপ নেওয়াবো। ঠিক আছে? নাইট্রোসেলুলোজ কাপড় বা নাইট্রোসেলুলোজ কাগজ, ধরো এটা হচ্ছে একটা নাইট্রোসেলুলোজ কাগজ, সেই কাগজটা দিয়ে এটার একটা ছাপ নেওয়াবো। যাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে তারা একটু ওয়েট করো, অ্যানিমেশনটা দেখানোর পর একদম ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে? ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখানে একটা ছাপ নেওয়া হইলে এই যে নাইট্রোসেলুলোজের কাগজ, সেই কাগজের মাঝে এই ডিএনএ খণ্ডগুলোর একটা ছাপ রয়ে যাবে না? ডিএনএ খণ্ডগুলোর কিন্তু একটা ছাপ রয়ে যাবে, এরকম একটা ছাপ কিন্তু রয়ে যাবে। ঠিক আছে? এবার তাদের সাথে আমরা কি যুক্ত করব? তাদের সাথে আমরা যুক্ত করব হচ্ছে রেডিও আইসোটোপ। তাদের সাথে আমরা যুক্ত করব রেডিও আইসোটোপ। সো রেডিও আইসোটোপগুলোর কাজ কি? রেডিয়েশন কিংবা তেজস্ক্রিয়তা, একটা আলোচ্ছটা তৈরি করা। এবার আমরা যখন তাদেরকে নিয়ে এক্সরে ফিল্মের সামনে রাখবো, তাদের মাঝে সুন্দর এরকম একটা কি সৃষ্টি হবে? সুন্দর এরকম একটা ব্যান্ডের সৃষ্টি হবে, একটা ব্যান্ডের সৃষ্টি হবে। আলোকছটা এই জিনিসটাকে বায়োলজিতে বা কেমিস্ট্রিতে সাধারণত ব্যান্ড আকারে বোঝানো হয়। ব্যান্ড আকারে বোঝানো হয় মানে যেই অংশে যার উপস্থিতি বেশি সেখানে ব্যান্ড করা হবে, আর যেই অংশে যার উপস্থিতি কম সেখানে ব্যান্ড হালকা হবে। ঠিক আছে? হালকা হবে। আচ্ছা, তাইলে দেখো আমাদের যে নিরপরাধ ব্যক্তি, সে নিরপরাধ ব্যক্তি নিশ্চয়ই তোমার হচ্ছে ব্যান্ডগুলো আলাদা হবে। ব্যান্ডগুলো যে আলাদা হবে দেখো, তার ক্ষেত্রে ধরো এই জায়গা বরাবর ব্যান্ড আছে, এই জায়গা বরাবর চিকন, আবার হচ্ছে এই জায়গা বরাবর অনেক মোটা ব্যান্ড। এবার আমরা হচ্ছে এদের মাঝে কম্পেয়ার করব। এই যে জিনিসটা আমরা পাইলাম, সেই জিনিসটার মাঝে কি কি পাইলাম আমরা সেই জিনিসটা কম্পেয়ার করে দেখব। কম্পেয়ার করে দেখলে আমরা বুঝতেছি এটা ধরো হচ্ছে আমাদের নমুনা, এটা হচ্ছে স্যাম্পল ছিল। ঠিক আছে? যেখানে খুন হয়েছে সেখান থেকে স্যাম্পল নিয়ে আমরা ওই ডিএনএকে আইসোলেট করে কাটাকুটি করে যেই তোমার হচ্ছে ফিল্ম তৈরি করলাম, এই হচ্ছে সেই ব্যান্ড, এই হচ্ছে সেই ব্যান্ড। সো এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে স্যাম্পল। অন্যদিকে এই যে এটা কি? এটা হচ্ছে সন্দেহভাজন 1, সন্দেহভাজন 1। এটা কার? এটা হচ্ছে সন্দেহভাজন 2 এর, সন্দেহভাজন 2 এর নমুনা। এবার তুমি বলো তো, তোমার পক্ষে কিন্তু মিলাইলেই সম্ভব, মানে মিলাইলে ইজিলি বলা সম্ভব স্যাম্পলের নমুনার সাথে সন্দেহভাজন 1 এর যে নমুনা সেটা একদম ম্যাচ করে গেছে। সুতরাং আসলে খুনিকে, আসলে খুনি হচ্ছে সন্দেহভাজন 1। সন্দেহভাজন 1 হচ্ছে আসলে খুনটা করছে, বোঝা গেছে? আর সন্দেহভাজন 2 এর সাথে যেহেতু এটা ম্যাচ করে নাই, সে কারণে আমরা বুঝতে পারছি সন্দেহভাজন 2 সে হচ্ছে আসলে নির্দোষ, সে হচ্ছে আসলে নির্দোষ। সো ফুল ঘটনাটা আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। রিক্যাপ করার পর তারপর আমরা অ্যানিমেশনটা দেখবো, একদম 100% ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ডিএনএ টেস্ট, আমাদের টপিকটার নাম ছিল ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট মানে কি? ডিএনএ পরীক্ষা করে দেখা। ডিএনএ পরীক্ষা করলে কি লাভ? ডিএনএ পরীক্ষা করলে যেটা লাভ সেটা হচ্ছে আমরা একদম 100% নিশ্চয়তার সাথে বলতে পারবো যে কোনো একটা অপরাধের ক্ষেত্রে কেউ আসলে জড়িত ছিল কি ছিল না। ঠিক আছে? আমরা কিন্তু আগেই দেখছি যে বাংলা সিনেমাই হচ্ছে, বাংলা সিনেমা যারা দেখে থাকো তারা হচ্ছে এই জিনিসটা রিলেট করতে পারার কথা। সেটা হচ্ছে ধরো সাক্ষী যে হচ্ছে আসলে সচক্ষে দেখছে, তাকে হচ্ছে কিছু ঘুষ টুস দিলে কিন্তু সে অনেক সময় মিথ্যা কথা বলতো। ঠিক আছে? সো সাক্ষীর জবানবন্দির উপর রিলে করা হচ্ছে যায় না, যে কারণে হচ্ছে এই বায়োলজিক্যাল পদ্ধতিগুলোর আবিষ্কার হয়েছে। যে বায়োলজিক্যাল পদ্ধতি একদম 100% নিশ্চয়তার সাথে বলতে পারে যে কোনো একটা অপরাধ স্থলে কোনো মানুষ আসলে জড়িত ছিল কি ছিল না, একদম 100% নিশ্চয়তার সাথে মোটামুটি বলতে পারে। আচ্ছা, এই প্রসেসটার বা এই মেকানিজমটার মেইন কথা কি? মেইন যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল হচ্ছে এটা, যেটা আমাদের বইতে উল্লেখ নাই। আমরা মনে রাখবো যে একজন নির্দিষ্ট ব্যক্তির দেহের সকল কোষের ডিএনএ সেম কিংবা একই। ঠিক আছে? অর্থাৎ তার রক্তের মাঝে যে ডিএনএ এবং তার বাকি যত দেহের যত কোষ আছে সেই কোষের মাঝে যত ডিএনএ আছে সকল ডিএনএ আসলে একই রকম। সেম হইলে বুঝতে পারতেছো ঘটনা কি হবে। সেম হইলে আমরা যদি হচ্ছে যেখানে কোনো একটা মার্ডার হয়েছে সেখানে ধরো একটা স্যাম্পল পাইছি, সেখানে যে হচ্ছে খুন হয়েছে তার তো রক্তের অভাব নাই, প্রচুর রক্ত। পাশাপাশি যে কিনা খুন করছে ধরো তারও একটা চুল পাওয়া গেল, তারও কি পাওয়া গেল? একটা চুল পাওয়া গেল। সেই চুলের মাঝে কি আছে? কোষ আছে। সেই কোষের মাঝে হচ্ছে আমরা কি পাবো? ডিএনএ পাবো। ঠিক আছে? সো সেই ডিএনএকে আমরা হচ্ছে আলাদা করলাম, সেই ডিএনএকে আমরা আলাদা করলাম। ধরো এই হচ্ছে সেই ডিএনএ, এই হচ্ছে সেই ডিএনএ যেটা কিনা হচ্ছে অপরাধস্থল থেকে পাওয়া গেছিল, অপরাধস্থল থেকে এই ডিএনএটা পাওয়া গেছিল। বুঝা গেছে? জৈবিক নমুনায়, তোমাদের বইতে কিন্তু এই কথাটাই বলা আছে। জৈবিক নমুনা মানে কি? হইতে পারে সেখানে যে কিনা খুনটা করছে সেই ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য, টিস্যু ইত্যাদি পাওয়া গেছে। সো এগুলো হচ্ছে আসলে জৈবিক নমুনা, এগুলো হচ্ছে জৈবিক নমুনা। জৈবিক নমুনা কাকে বলা হয়?
যেখান থেকে শরীরের যেই পার্ট থেকে বা যেই স্যাম্পল থেকে হচ্ছে আমরা কি কালেক্ট করতে পারি, ডিএনএ কালেক্ট করতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে জৈবিক নমুনা। সো আশা করি জৈবিক নমুনা কি সেটা বুঝতে পারছো। সো জৈবিক নমুনা থেকে আমরা এই ডিএনএটা কালেক্ট করছি। এবার এই ডিএনএর সাথে আমরা ম্যাচ করে দেখব যারা হচ্ছে সন্দেহভাজন তাদের কারো ডিএনএ মিলে কিনা। ধরো এ হচ্ছে সন্দেহভাজন 1, ঠিক আছে, সন্দেহভাজন 1, আর এ হচ্ছে সন্দেহভাজন 2, আর এটা হচ্ছে নমুনা বা স্যাম্পল, এটা হচ্ছে নমুনা বা স্যাম্পল। সো সন্দেহভাজন 1-এর যে দেহ, সেই দেহের মাঝে যে কোষ আছে, সেই কোনো একটা কোষ আমরা নিলাম, সেই কোষ থেকে ডিএনএ আমরা কালেক্ট করলাম। সন্দেহভাজন 2 যে, তারও দেহের অসংখ্য কোষ আছে, সে কোষ থেকে আমরা যে কোনো একটা কোষ নিলাম, অর্থাৎ চুল নিলাম, চুল নিয়ে সেখান থেকে আমরা তার ডিএনএ আলাদা করলাম। আলাদা করার পর এখন পুরো ডিএনএ আমরা যদি ম্যাচ করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। সো আমরা সেই কাজ করব না, আমরা কি করব, একটা এনজাইম ইউজ করব, যে এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমটা কি করতে পারে, অনেকটা কাঁচের মতো কাজ করতে পারে, অনেকটা কাঁচের মতো কাজ করতে পারে। সো সে একটা নির্দিষ্ট এলাকা বরাবর, সে একটা নির্দিষ্ট সিকোয়েন্স বরাবর হচ্ছে ডিএনএকে কেটে ফেলবে, ডিএনএকে কেটে ফেলবে। এরকমভাবে ডিএনএর অনেকগুলো খণ্ড তৈরি হবে, অনেকগুলো খণ্ড তৈরি হবে, অনেকগুলো খণ্ড তৈরি হবে। সো ধরো কথার কথা, এটা হচ্ছে খণ্ড নাম্বার 1, এটা 2, এটা 3, এরকমভাবে এটা খণ্ড 1, 2, 3, খণ্ড 1, 2, 3। সো আমাদের মেইন প্রিন্সিপাল কি বলে, আমাদের মেইন প্রিন্সিপাল বলে যে একজন ব্যক্তির দেহের সকল ডিএনএ সেম। সকল ডিএনএ যদি সেম হইতে হয় তাহলে এই ডিএনএর সাথে এই ডিএনএ যদি ম্যাচ করে, এই ডিএনএর সাথে এই ডিএনএ যদি ম্যাচ করে, তাহলে বুঝতে পারছো তাদের মাথাও ম্যাচ করবে, তাদের যে বুকের অংশ সেটাও ম্যাচ করবে, তাদের যে পায়ের অংশ সেটাও কিন্তু ম্যাচ করবে। ঠিক আছে, বুঝতে পারছো মেইন কথা, আশা করি বুঝতে পারছো। এখন খণ্ড খণ্ডতে ভাগ করলে বুঝতে পারতেছো এই যে খণ্ড, সেই খণ্ডের মাঝে আসলে অনেক অনেক নিউক্লিওটাইড, প্রচুর নিউক্লিওটাইড। সেই নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স, এটার সাথে এটা ম্যাচ করা এবং এটা ম্যাচ করা, এরকম হইতেই পারে আরও 10 জন 20 জন হচ্ছে সন্দেহভাজন। প্রত্যেকের ডিএনএর ওই খণ্ডগুলো ম্যাচ করা কিন্তু অনেক কষ্টসাধ্য। তো তার জন্য তারা ডিএনএর একটা মেইন প্রপার্টিসকে কাজে লাগালেন। ডিএনএর একটা ধর্ম কি, ডিএনএর ধর্ম হচ্ছে ডিএনএর ভিতরে কি পাওয়া যায়, ফসফেট আয়নটা পাওয়া যায়। ডিএনএর যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডের একটা সদস্য হচ্ছে ফসফেট আয়ন, ঠিক আছে, বা ফসফরিক অ্যাসিড। সো ফসফেট আয়ন তার ভিতরে আছে। ফসফেট আয়ন তার ভিতরে থাকা মানে হচ্ছে সে আসলে নেগেটিভলি চার্জ, ঋণাত্মক আয়নযুক্ত, ঋণাত্মক আয়নযুক্ত, ঠিক আছে। সো ডিএনএ যেহেতু হচ্ছে নেগেটিভলি চার্জ, সে নিশ্চয়ই পজিটিভ কোনো একটা কিছুর প্রতি আকৃষ্ট হবে। ডিএনএ যেহেতু নেগেটিভলি চার্জ, সে কিন্তু ডেফিনেটলি পজিটিভ কোনো একটা কিছুর প্রতি আকৃষ্ট হবে। সো ওই ভূমিকাটাই কাজে লাগানো হয়, যেই প্রসেসটার মাধ্যমে, যে প্রক্রিয়াটার মাধ্যমে, নাম হচ্ছে ইলেকট্রোফোরেসিস। সিস কথাটা মানেই হচ্ছে কোনো একটা প্রসেস বা প্রক্রিয়া। ইলেকট্রোফোরেসিস মানে হচ্ছে এই ক্ষেত্রে আমরা ইলেকট্রিসিটি কিংবা বিদ্যুৎ পাস করব, বিদ্যুৎ পাস করব। সো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা জেলের একটা মেমব্রেন থাকে, একটা জেলের মেমব্রেন থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় এগারোস জেল। এটাকে কি বলা হয়, হয় আমরা এই ক্ষেত্রে ইউজ করব এগারোস জেল, ঠিক আছে, হয় আমরা এই ক্ষেত্রে ইউজ করব এগারোস জেল, এখানে যে জেলটা থাকবে সেই জেলটা হবে হচ্ছে এগারোস জেল, অথবা আমরা এটা ইউজ করব হচ্ছে পলি অ্যাক্রাইল অ্যামাইড, ঠিক আছে, পলি অ্যাক্রাইল অ্যামাইড। এই দুইটা জেলের যে কোনো একটা জেল আমরা ইউজ করতে পারি। এই জেলগুলোর সুবিধা কি, এই জেলগুলোর সুবিধা হচ্ছে এই জেলগুলো অনেকটা সুইমিং পুলের মতো কাজ করে, সুইমিং পুলের মতো কাজ করে। সো এই সুইমিং পুলের মাঝে কে সাঁতার কাটতে পারবে, ডিএনএর খণ্ডগুলা সাঁতার কাটতে পারবে, ডিএনএর খণ্ডগুলা সাঁতার কাটতে পারবে। সো সাঁতার তো এমনি এমনি কাটবে না, সে তো আর মানুষ না, তারে হচ্ছে ঠেলা দিতে হবে। ঠেলা দেওয়ার জন্য কি, আমরা এখানে একটা কারেন্ট লাগাই দিলাম। কারেন্ট মানে হচ্ছে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি করে দিলাম। তাহলে ডিএনএ যেহেতু নেগেটিভলি চার্জ, সে অটোমেটিক্যালি আমরা যখন এই প্রসেসটা রান করব, সে ওই পজিটিভ চার্জের দিকে দৌড় দিবে, ঠিক আছে। সো ডিএনএর খণ্ডগুলা কি অনুপাতে দৌড় দিবে সেটা ডিপেন্ড করতেছে তার সাইজের উপর। তার সাইজ যদি অনেক বেশি হয়, সে হবে মোটা মানুষ, মোটা মানুষ পিছায় থাকবে। আর ডিএনএর খণ্ডগুলোর সাইজ যদি অনেক ছোট হয়, সে চিকন চাকন পাতলা মানুষ, সে বেশি আগায় যাবে। সো এরকমভাবে প্রত্যেকটা ডিএনএ খণ্ডে বুঝতে পারতেছো এখানে হচ্ছে সামনে পিছনভাবে সাজানোভাবে থাকে। সো এখন এই জিনিসটা থেকেও তো আসলে কিছু বোঝা যাচ্ছে না। বোঝার জন্য, ম্যাচ করে দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা যেটা পাইছি এই ইলেকট্রোফোরেসিস প্রক্রিয়ার পর, সেটাকে আমরা ট্রান্সফার করব একটা নাইট্রোসেলুলোজ মেমব্রেনের উপর, নাইট্রোসেলুলোজ কাগজের উপর, নাইট্রোসেলুলোজ কাগজের উপর। নাইট্রোসেলুলোজ কাগজে আমরা এখানে এনে ছাপ দিলেই এই ছাপটা কিন্তু উঠে গেল। এবার ছাপ উঠে গেলেও তো আমরা ডিএনএকে দেখতে পারবো না, ঠিক আছে, এখানে যেরকম দেখা যাচ্ছে ডিএনএকে কিন্তু বাস্তবে এরকমভাবে আমরা দেখতে পারবো না। দেখার জন্য, দৃশ্যমান করার জন্য এই ডিএনএর সাথে, ডিএনএ প্রোবের সাথে আমরা কি যুক্ত করব, একটা রেডিও আইসোটোপ যুক্ত করব, রেডিও আইসোটোপ যুক্ত করব। এখন রেডিও আইসোটোপের সুবিধা কি, সুবিধা যেটা সেটা হচ্ছে সে রেডিয়েশন তৈরি করে, সে একটা বিকিরণ তৈরি করে, আলোক ছটা তৈরি করে। সো তাকে আমরা এক্সরে ফিল্মের সামনে যখন নিব, এক্সরে ফিল্মের সামনে যখন নিব, ঠিক আছে, তোমাদের অনেকের এক্সরে করে না, এক্সরে করলে আমরা কি করি, এক্সরে করলে এমনি কিন্তু বোঝা যায় না,
আমরা যদি সূর্যালোকের বিপরীতে ধরি তখন কিন্তু বোঝা যায় আসলে কোথায় কি সমস্যা হয়েছে। সো এই জিনিসটাকে আমরা এক্সরে ফিল্মের সামনে যখন দেখব তখন দেখব যে হচ্ছে আমরা এরকম একটা ব্যান্ড পাচ্ছি। এবার আমাদের যে স্যাম্পল ডিএনএর যে ব্যান্ড, সেটার সাথে সন্দেহভাজনের যার ডিএনএ ব্যান্ডের মিল পাবো আমরা, বুঝতে পারবো সেই আসলে ওই খুনের সাথে জড়িত বা ওই অপরাধটার সাথে জড়িত। ঠিক আছে, এইভাবেই হচ্ছে ডিএনএ টেস্টিং করা হয় বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। এটার নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কেন সেটা তোমাদের প্রশ্ন হতে পারে। ফিঙ্গারপ্রিন্টিং কেন? এই প্রসেসটাকে ডিএনএ টেস্টিংও বলা হয়, অনেক ক্ষেত্রে কি বলা হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংও বলা হয়। এটার কারণ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট যেরকম ইউনিক, আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে তোমার ফিঙ্গারপ্রিন্ট বা দুনিয়ার কারো হচ্ছে ম্যাচ করবে না, আমার ফিঙ্গারপ্রিন্ট শুধুমাত্র আমার সাথেই ম্যাচ করবে, ঠিক না? সো এই কারণে আমরা মনে রাখবো যে প্রত্যেকের ডিএনএ হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক। আমাদের প্রত্যেকের ডিএনএ, তোমার ডিএনএর সাথে আমার ডিএনএ কিন্তু প্রায় 99%, 99.9%ই হচ্ছে মিল আছে। তোমার এবং আমার ডিএনএ 99.9%ই মিল আছে। তাহলে পার্থক্য কত? পার্থক্য 0.1%। পার্থক্য হচ্ছে 0.1%। ওই 0.1% হচ্ছে প্রত্যেকের যেহেতু পার্থক্য হয়, এবং সেই পার্থক্যটা যেহেতু আমরা এই ডিএনএ টেস্টের মাধ্যমে বের করে আনি, দেখার চেষ্টা করি আসলে কে দেয় না, সেজন্যই এই প্রসেসটার নাম হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। বুঝে গেছে? চলো, আশা করি হচ্ছে এখন একদম ক্লিয়ার। এখন তুমি হচ্ছে রিডিং দাও একটা, তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সংজ্ঞাটা হচ্ছে আমাদের সৃজনশীলের কত আসতে পারে। সো আমরা মনে রাখবো ডিএনএ টেস্টের বিজ্ঞান ভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই সংজ্ঞাটা ভালো করে সৃজনশীলের কয়ের জন্য পড়ে ফেললো, ঠিক আছে? আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর অপর নাম কি? অপর নাম হচ্ছে ডিএনএ টাইপিং। আমরা টাইপ অনুযায়ী হচ্ছে ভাগ করে নিলাম, অথবা ডিএনএ টেস্টও আমরা করলাম, এগুলো বলা যায়। এবং এর মাধ্যমে হচ্ছে আমরা একদম 100% নিশ্চিত হতে পারি যে আসলে কোনো একটা অপরাধের ক্ষেত্রে আসলে কে জড়িত ছিল, কে জড়িত ছিল না, ঠিক আছে? এবং বর্তমানে আসলে আরও আধুনিক পদ্ধতি চলে আসছে, যেটা কিনা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন কিংবা পিসিআর মেশিনের সাহায্যে হচ্ছে আরও নিপুণভাবে কিন্তু এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কাজটা করা যায়। সো দেখো, আমরা কিন্তু এগুলাই বুঝাইছি তোমাদেরকে, এটা ধরো হচ্ছে কোনো একটা অপরাধের স্থান থেকে প্রাপ্ত নমুনা, আর এটা হচ্ছে ভুক্তভোগী ব্যক্তির নমুনা, সন্দেহভাজন 1-এর নমুনা, সন্দেহভাজন 2-এর নমুনা। সো এটা কম্পেয়ার করলেই কিন্তু আমরা বুঝতেছি যে এটার সাথে এটার কিন্তু কোনো মিল নাই, এটার সাথে এটার কোনো মিল নাই। সুতরাং ভুক্তভোগী যে ব্যক্তি, সে নিজে আসলে ওই জিনিসের সাথে জড়িত না, কিন্তু সন্দেহভাজন 1-এর যে আসামি, তার যে ডিএনএর তোমার হচ্ছে ব্যান্ডগুলা, ঠিক আছে, এই যে ব্যান্ডগুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্যাম্পলের সাথে ম্যাচ করে যায়, সুতরাং আমাদের মেইন আসামি হচ্ছে এই সন্দেহভাজন আসামি 1। অন্যদিকে 2-এর সাথে দেখো, এটার সাথে এটার কম্পেয়ার করে দেখো, কোনো ম্যাচ করে না, কোনো ম্যাচ করে না। সুতরাং আমরা বলতে পারি যে সন্দেহভাজন 2 আসলে জড়িত না, সে নির্দোষ ব্যক্তি। বোঝা গেল? সো এই হচ্ছে মেইন কথা। বায়োলজি এরকমভাবে বুঝে বুঝে পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। চলো আমরা একটা এখন অ্যানিমেশন দেখি, যেহেতু ভাইয়া বলছে তোমাদেরকে অ্যানিমেশন দেখাবো। সো ওই কাজটাই আমরা এখন করব। এই যে দেখো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আসলে কি বা ডিএনএ প্রোফাইলিং আসলে কি, ওইটাই হচ্ছে বলা হয়েছে। এবং এই ক্ষেত্রে আসলে অ্যালেক্স জেফ্রি নামক একজন বিজ্ঞানী আছেন, উনি হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার করছেন 1985 সালে। এগুলো এক্সট্রা ইনফরমেশন, তোমরা না জানলেও চলবে আপাতত, যেহেতু বইতে নাই। আমরা হচ্ছে একটা কেস নিয়ে চিন্তা করি। আমি তোমাদেরকে হচ্ছে মার্ডার দিয়ে বলছিলাম, এখানে বলা হয়েছে হচ্ছে কোনো একজন মানুষ, সে হচ্ছে চুরি করে পালাইতেছিল, তার ধরো হচ্ছে সেখানে একটা রক্তের ফোঁটা পড়ে গেছে, সেই রক্তের মাঝে কি আছে? ডিএনএ আছে। সো ওই ডিএনএটাকেই আমরা হচ্ছে বিভিন্ন অংশে কেটে ফেলবো। কেটে ফেলার পর এরপর আমরা দেখো কি করতেছি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কেটে ফেললাম, আমরা বিভিন্ন অংশে পার্ট করে ফেলার পর এরপর এই যে দেখো এগারোস জেল ইলেকট্রোফোরেসিস, এটা হচ্ছে জেল, ঠিক আছে? আমি এই জিনিসটাকে অনেকটা সুইমিং পুলের সাথে হচ্ছে তুলনা করছি। সো এগারোস জেলের মাঝে এই যে দেখো ডিএনএর খণ্ডগুলো কিন্তু দৌড় দিচ্ছে, ঠিক আছে? ডিএনএ খণ্ডগুলো দৌড় দেওয়ার পর এরপর আমরা নাইট্রোসেলুলোজ কি মেমব্রেন দিলাম, একটা মেমব্রেন দিলাম। দেখো আমি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। দেখো আমরা হচ্ছে এটাকে নাইট্রোসেলুলোজের একটা কাগজে হচ্ছে ট্রান্সফার করলাম, কাগজের মাঝে সেই ছাপটা হচ্ছে রয়ে গেল। এখন সেই ছাপের মাঝে আমরা রেডিও আইসোটোপ দিয়ে এক্সরে ফিল্মের মাঝে দিলেই কিন্তু আমরা এরকমভাবে তুলনা করতে পারবো। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নমুনার সাথে কারটা মিলতেছে সেটা কম্পেয়ার করে দেখা। নমুনার সাথে যারটা মিলতেছে সেই হবে আসল অপরাধী, কারণ এই ডিএনএ এবং তার ডিএনএ আসলে সেম ডিএনএ, ঠিক আছে? যে কারণে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই নমুনার সাথে যার প্রোফাইল ম্যাচ করবে সেই আসলে অপরাধী। সো সাসপেক্ট 1-এরটা কি ম্যাচ করে? একটু সিম্পলি চিন্তা করো, সাসপেক্ট 1-এর এটা ম্যাচ করছে, বাট এখানে কিন্তু ম্যাচ করতেছে না, এখানে হচ্ছে দুইটা আরেকটা ব্যান্ড আসার কথা। এখানে সাসপেক্ট 2-এর সাথে আমরা ম্যাচ করি, এটা ঠিক ম্যাচ করতেছে,
এটাও ম্যাচ করতেছে, তবে হচ্ছে এখানে কিন্তু ব্যান্ডটা একটু উপরে, এটার ব্যান্ডটা কিন্তু একটু নিচে, ঠিক আছে। এবং বাকিগুলো দেখো, বাকিগুলো এই জায়গা বরাবর দুইটা ব্যান্ড আমরা পাইছি, এখানে কিন্তু একটা ব্যান্ড পাইছি। সুতরাং সাসপেক্ট 2 কিন্তু আসলে অপরাধী না। সাসপেক্ট 3 এর ক্ষেত্রে চিন্তা করো, সাসপেক্ট 3 এর ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এটা ম্যাচ করছে, এবং এই দুটোও ম্যাচ করছে, এটাও ম্যাচ করছে, এগুলো ম্যাচ করছে, নিচেরগুলো ম্যাচ করছে। সো যেহেতু আমরা যে নমুনা পাইছি সেই নমুনার সাথে সাসপেক্ট 3 এর যে প্রোফাইল, সেই প্রোফাইল 100% ম্যাচ করে গেছে, সুতরাং এই ক্ষেত্রে আসলে কে অপরাধী? আসল অপরাধী হচ্ছে সাসপেক্ট 3, ঠিক আছে। বাকিরা হচ্ছে নির্দোষ, বাকিদের এই ঘটনার সাথে কোনো সংযোগ নাই। সো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং নিয়ে আশা করি তোমরা যেরকম 100% ক্লিয়ার হতে পারছো, এরকম অন্য কেউ ক্লিয়ার হতে পারবেন না, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যত্ন সহকারে তোমাদেরকে একদম বেসিক থেকে ভেঙে ভেঙে বুঝাইতে। সো এরকমভাবেই এসএসসি বায়োলজির প্রত্যেকটা টপিক যদি হচ্ছে আমার কাছে বুঝে সহজে হচ্ছে বায়োলজিতে বসতে চাও এবং বায়োলজিতে ইনশাল্লাহ 90+ নাম্বার সিকিউর করতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো যে তুমি হচ্ছে আমাদের বায়োলজি কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। এসএসসি 26 এবং এসএসসি 27 দুইটা ব্যাচের জন্যই হচ্ছে আমাদের বায়োলজি কোর্স বর্তমানে চলমান আছে। এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য জাস্ট এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করতে হবে, সেখানে চেক করলেই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখো 01635157417। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানালেই হবে যে ভাই আমি আপনার এসএসসি 26 অথবা এসএসসি 27 ব্যাচে ভর্তি হতে চাই, তাহলে কিন্তু ভাইয়া তোমাকে কোর্সের ডিটেলসটা দিয়ে দিব। সেখান থেকে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এসএসসি 26 এবং এসএসসি 27 কোর্সে, এবং ভাইয়ার সাথে এসএসসি বায়োলজিতে ইনশাল্লাহ 90+ নাম্বার নিশ্চিত করার মতো বেস্ট প্রিপারেশন নিয়ে নাও।